আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ষষ্ঠ পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়ের পাঠ 4 এবং পাঠ 5 নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাঠ 4-এর আলোচ্য বিষয় হল মাঠ ও উদ্যান ফসলের খামার স্থাপনের পরিকল্পনা। মানে মাঠ এবং উদ্যান ফসলগুলো নিয়ে আমরা যদি কোনো খামার স্থাপন করতে চাই, তাহলে সেই খামারটা কিভাবে ডিজাইন করব বা কিভাবে প্ল্যান করব, সেই বিষয়ে আলোচনা রয়েছে। খামার স্থাপন ও পরিচালনার প্রধান বিষয় হলো পরিকল্পনা। ফসল খামার স্থাপনের পরিকল্পনার মধ্যে মাঠ ফসল ও উদ্যান ফসলের বৈশিষ্ট্য বিবেচনা করতে হয়। মাঠ ও উদ্যান ফসল ব্যবস্থাপনার একটি বড় বৈশিষ্ট্য হল উদ্যান ফসলের প্রতিটি গাছের যত্ন আলাদাভাবে নিতে হয়, কিন্তু মাঠ ফসলের ক্ষেত্রে সেটা না। মাঠ ফসলে কিন্তু সমগ্র ফসলের যত্ন একবারে নিলেই হয়। খামারকরণ হলো একটি কৃষিজ ব্যবসা। সঠিকভাবে খামার পরিচালনার জন্য খামারের ভূমি, শ্রমিক, মূলধন ও ব্যবস্থাপনার সমন্বয় এবং কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। মানে একটা খামার যদি আমি পরিচালনা করতে চাই বা একটা খামার যদি আমি তৈরি করতে চাই, তাহলে সেই খামারে অবশ্যই জমি লাগবে, শ্রমিক লাগবে, মূলধন লাগবে, এবং এই জিনিসগুলোকে আমাকে কার্যকরভাবে ব্যবস্থা করতে হবে। খামার স্থাপন পরিকল্পনার বিবেচ্য বিষয়। খামার স্থাপন করতে চাইলে খামার স্থাপনের আগে আমাদেরকে কিছু পরিকল্পনা করতে হবে বা কিছু জিনিস বিবেচনা করতে হবে। সেগুলো কি? একটা হচ্ছে প্রাকৃতিক ও সম্পদগত দিক। মানে খামার স্থাপন করতে চাচ্ছি, তাহলে আমাদের খামারের পরিবেশটা কেমন হবে সেটি নিয়ে আমাদের একটু ভাবতে হবে। 1 নম্বরে আমরা ভাবব আবহাওয়া ও জলবায়ু। এর মধ্যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে রয়েছে বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, দুর্যোগ ইত্যাদি। কোনো এলাকায় খামার স্থাপন করতে হলে প্রথমেই বায়ুর কথা বিবেচনা করতে হবে, কারণ জলবায়ু শস্য, ফল, সবজি উৎপাদনে নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা, এগুলো আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমি যে সবজি চাষ করতে যাচ্ছি বা যে ফসল আমি চাষ করতে চাচ্ছি, সেই ফসলের সাথে ওই আবহাওয়া সামঞ্জস্য কিনা সেটি কিন্তু আমাদেরকে জানতে হবে। 2 নম্বরে যেটি জানতে হবে সেটি হলো ভূমি অথবা মৃত্তিকা। ফসলের চাহিদা অনুযায়ী ভূমির উর্বরতা ও নিকাশ ব্যবস্থা বিবেচনা করতে হবে। খামারের জন্য উঁচু সুনিষ্কাশিত ভূমি প্রাপ্তি নিশ্চিত করতে হবে। 1 নম্বরে কি করতে হবে? জমির সহজলভ্যতা। জমির সহজলভ্যতা আমাদেরকে প্রথমে জানতে হবে। মানে জমি কতটা সহজে পাওয়া যায় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। চাষযোগ্য জমি রয়েছে কিনা সে বিষয়ে বিবেচনা করতে হবে। আমি খামারের জন্য জমি পেলাম ঠিকই, কিন্তু সেই জমিটা আসলেই চাষযোগ্য কিনা সেটি আমাদেরকে বুঝতে হবে। ওই জমিতে যদি আগে কোনো কলকারখানা হয়ে থাকে বা কোনো নোংরা পরিবেশ থাকে, তবে সেখানে আমরা কিন্তু খামার করতে পারবো না। তাহলে জমির সহজলভ্যতা আমাদেরকে বিবেচনা করতে হবে। 2 নম্বরে হলো কাঙ্ক্ষিত ভূমির ধরন। উঁচু, মধ্যম এবং নিম্ন ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্যের পর্যালোচনা খামারের ধরন নির্ধারণে সহায়তা করবে।
উদাহরণস্বরূপ বলা যায় যে পাহাড়ের পাদদেশসমূহ ফসলের চাষাবাদের জন্য অনুপযোগী, কিন্তু সেখানে ফলমূল উৎপাদন অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে। কোনো বিশেষ এলাকায় কোন ধরনের খামারের উপযোগী বা কোন ধরনের খামার করলে ওই এলাকায় ভালো হবে সেটি নির্ভর করে ভূমির ওপর। 3 নম্বর, সেচ ও নিষ্কাশন সুবিধা। সেচের পানির জন্য খাল, বিল ও ঝিল প্রভৃতির সুবিধা থাকতে হবে। ভূমির প্রকৃতি অনুসারে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা তৈরি করতে হবে। নিম্নভূমিতে স্বল্প খরচে নিষ্কাশন ব্যবস্থা তৈরির জন্য নদী বা খাল থাকা দরকার। 4 নম্বর, মাটির উর্বরতার মান। শস্য উৎপাদনে মাটির গুণগত মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাটির অবস্থা উৎপাদিত ফসলের ধরন নির্ধারণ করে থাকে। যেমন দোআঁশ মাটি পাট উৎপাদনের জন্য উপযোগী, আবার পলিদোআঁশ মাটি ধান উৎপাদনের জন্য উপযোগী। আর্থসামাজিক দিক। ভূমির মূল্য। খামার নির্বাচনে ভূমির মূল্য অনুপাতে ভূমি থেকে প্রাপ্ত লাভ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাটির উৎপাদনশীলতা। খামারের জন্য নির্বাচিত স্থানের মাটি উর্বর এবং উৎপাদনক্ষম হতে হবে। অনুর্বর জমিতে ফসলের চাষ না করে গবাদি পশু বা হাঁস মুরগির খামার করা লাভজনক। যোগাযোগ, পরিবহন ও বাজার সুবিধা। খামারের সফলতার জন্য যোগাযোগ, পরিবহন, বাজার ব্যবস্থা, সমবায় পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ। খামারের আয়তন। পুঁজি, ভূমি ও শ্রমের সহজলভ্যতার ওপর খামারের আয়তন নির্ভর করে। খামারের ধরন। খামারের অবস্থান, শ্রমিক, সহজলভ্যতা এবং উৎপাদিত ফসলের ওপর কোনো খামার বহুমুখী না হয়ে বিশেষায়িত হবে তা নির্ভর করে। ফসলের ধরন। কোনো এলাকার মাটি ও জলবায়ুর অবস্থা এবং সে বিশেষ এলাকার চাহিদা অনুযায়ী ফসলের ধরন নির্বাচন করতে হবে। খামারের অবস্থান। খামারের অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি খামারের অবস্থান কৃষিজাত কোনো শিল্প প্রতিষ্ঠানের নিকটে হয় তবে সে ফসলের খামার লাভজনক হবে। মূলধন। একটি নতুন খামার প্রতিষ্ঠায় মূলধন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। খামারের আকার, ফসল পর্যায়, স্থায়িত্ব ইত্যাদির উপর মূলধনের পরিমাণ নির্ভর করে। ব্যবস্থাপনা ও প্রযুক্তি কৌশল। 1 নম্বর, খামার ব্যবস্থাপকদের খামার সম্পর্কিত বিষয়াদি অত্যন্ত কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা থাকতে হবে। নতুন প্রযুক্তি কৌশলের মাধ্যমে ফসল বিন্যাস ও চাষ পরিকল্পনা করতে হবে। খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তি কৌশলের মধ্যে রয়েছে খামার ডিজাইন ভিত্তিক ফসল বিন্যাস ও চাষ কার্য পরিচালনা। উৎপাদন পরিবর্তনের ক্ষেত্রে ফসল পরিবর্তন করতে চাইলে খামার বিন্যাস প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে হবে। খামার পরিকল্পনা। খামার বিন্যাস পরিকল্পনা। নতুন পরিকল্পনা গ্রহণের পরেও বিভিন্ন সময় খামারের পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে। এর কারণ হল খামারের পশু ও যান্ত্রিক পরিবর্তন, উৎপাদন কৌশল পরিবর্তন, প্রযুক্তির পরিবর্তন ইত্যাদি। শক্তির পরিবর্তনের ক্ষেত্রে যেমন কৃষক পশুর পরিবর্তে ট্রাক্টরের শক্তি ব্যবহার করতে চায়, এক্ষেত্রে পুরনো পরিকল্পনা বা বিন্যাস প্রযোজ্য হবে না, কারণ এজন্য জমির আয়তন বড় হতে হবে যাতে বড় ট্রাক্টর বা ট্রাক দিয়ে সেটিকে চালানো যায়। একটি দেশি লাঙ্গল দিয়ে কেবল 1 থেকে 2 বিঘা জমি চাষ করা যায়। সেখানে 47 হর্স পাওয়ারের একটি ট্রাক্টর দিয়ে দিনে 20 বিঘা চাষ করা যায়। তাই ট্রাক্টরের সহজ এবং কর্মদক্ষ পরিচালনার জন্য জমি বড় হতে হবে। খামারের নকশা ব্যবস্থাপনা। খামারের নকশা ব্যবস্থাপনা বলতে খামারের জমি, বাড়ি, রাস্তা, নালা নকশায়ন ইত্যাদির পরিকল্পনা ভিত্তিক পরিচালনাকে বোঝায়।
খামারের বিন্যাস পরিকল্পনার সময় যে সকল বিষয়াদি খেয়াল রাখতে হবে সেগুলো হলো, মূল খামার 100 হেক্টরের বেশি জমি বিশিষ্ট খামারের মধ্যে অবশ্যই খামার ব্যবস্থাপনার পরিকল্পনা করা প্রয়োজন। ব্লকে বিভক্তকরণ, খামারকে ফসল বা মৌসুম ভিত্তিক ব্লকে বিভক্ত করতে হবে। ব্লকগুলোকে প্লটে বিভক্তকরণ, ব্লকগুলোকে ছোট ছোট প্লটে বিভক্ত করতে হবে। প্লটের আয়তন এবং আকৃতি, প্লটগুলোর আয়তন অবশ্যই আকারে বড় হতে হবে। খামারের রাস্তা, খামারের রাস্তা দুই রকম হতে হবে, একটি হচ্ছে মূল রাস্তা, একটি হচ্ছে শাখা রাস্তা। খামারের দালান, খামারের সহজ এবং দক্ষ পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দালান, যেমন অফিস, গুদাম, ফসল প্রক্রিয়াজাতকরণ ছাউনি, গোয়ালঘর, লেবার ছাউনি ইত্যাদি থাকতে হবে। মাড়াই ঘর, খামার গোডাউনের সামনে মাড়াই ঘর ও প্রক্রিয়াকরণ ঘর তৈরি করতে হবে। বেড়া, বেড়া তৈরির উদ্দেশ্য হলো সীমানা দেওয়া, যাতে করে বাইরে থেকে গরু, ছাগল এগুলো খামারের ভিতরে না আসতে পারে। ফটক, মূল ফটক থাকবে, খামারের ঢোকার সময় মূল ফটক থাকবে, একটি ফটক থাকলেই চলবে। আচ্ছা, এখানে একটি ছবি দেখা যাচ্ছে, এটি একটি খামারের নকশা। একটি আদর্শ খামারে এই জিনিসগুলো থাকতে হয়। রাস্তা দুই রকম রাস্তা থাকে, একটা হচ্ছে মূল রাস্তা, একটা হচ্ছে শাখা রাস্তা। আর উপরের দিকে দেখা যাচ্ছে একটি প্রধান ফটক, ফটক দিয়ে ঢুকে বিভিন্ন প্লটে যাওয়া যায়। আর ব্লকগুলো বেশ বড় করা হয়, ব্লকের ভিতরে প্লটগুলোও বেশ বড় করা হয়। আর এক একটা ব্লকে এক এক রকম ফসল করা হয়। এবার আসি পাঠ 5-এ। পাঠ 5-এর আলোচ্য বিষয় হলো শস্য পঞ্জিকা। আমরা সময় দেখি বা দিনের তারিখ দেখি ক্যালেন্ডারের সাহায্যে। আজকে কি বার বা আজকে কত তারিখ সেটি আমরা দেখি ক্যালেন্ডারের সাহায্যে। তো শস্য পঞ্জিকা হলো এক ধরনের ক্যালেন্ডার, যেখানে আমরা দেখব কোন সময়ে কোন ফসলটি চাষ করা হয় এবং কোন সময় কোন ফসলটি কাটা হয়, সেটির একটি ক্যালেন্ডার। মনে করো এখন হলো ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে একটি ফসলের কোন কাজটি করতে হয় সেটি ওই ক্যালেন্ডারে লেখা থাকে। কোনো ফসল যদি ডিসেম্বর মাসে বুনতে হয় তাহলে ওই ক্যালেন্ডারে সেটি লেখা থাকে, ডিসেম্বরের কত তারিখে সেই ফসলটি বোনা হবে সেটি ওই ক্যালেন্ডারে থাকবে। এবং যদি কোনো ফসল উত্তোলন করার সময় ডিসেম্বর হয় তাহলে সেটিও ওই ক্যালেন্ডারে লেখা থাকবে। অর্থাৎ এটি একটি ক্যালেন্ডার যেটি ক্রপসের সাথে রিলেটেড। তো এই জন্য এদেরকে বলা হয় ক্রপ ক্যালেন্ডার বা শস্য পঞ্জিকা। শস্য পঞ্জিকা একটি কর্ম পরিকল্পনার ছক বিশেষ। এতে সমসাময়িক বিভিন্ন ফসলের নাম, জমি প্রস্তুত, বপন ও রোপণ সময়, আগাছা দমন, সার প্রয়োগ, পানি সেচ ও নিকাশ, রোগবালাই ও পোকামাকড় দমন, কর্তন সময় প্রভৃতি সুনির্দিষ্ট কার্যক্রম উল্লেখ থাকে। সঠিক সময় বিভিন্ন ফসলের চাষ ও পরিকল্পনা করাই এর উদ্দেশ্য। শস্য পঞ্জিকা হলো শস্য চাষের যাবতীয় কাজের কর্মসূচি। কোনো খামারে জন্মানো ফসলের 12 মাসের মধ্যে কোন মাসে কোন কাজ সম্পাদন করতে হবে এবং তা সম্পাদন করতে কি কি পদক্ষেপ নিতে হবে, তার সারমর্মধর্মী পরিকল্পনাকে শস্য পঞ্জিকা বলা হয়। শস্য পঞ্জিকার গুরুত্ব অপরিসীম। শস্য পঞ্জিকা মোটামুটি 10টি গুরুত্ব এখানে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। শস্য পঞ্জিকার মাধ্যমে বিভিন্ন ফসলের বপন অথবা রোপণকাল ও ফসল কাটার সময় জানা যায়। ফসল তালিকা নির্ধারণে সহায়তা করে, বহুমুখী ফসল চাষের পরিকল্পনা করতে সাহায্য করে, সঠিক সময় বীজ, সার, রোগ পোকা দমনের পদ্ধতি ব্যবহার করে সহায়তা করে, বিভিন্ন ফসলের সঠিক পরিচর্যার জন্য তহবিল আয়োজন করতে সহায়তা করে, শ্রমের সুষ্ঠু ব্যবহারে সহায়তা করে, সুবিন্যস্ত খামার ব্যবস্থাপনায় সহায়তা দান করে, উপকরণের চাহিদা ও ব্যবহার মাত্রা নির্ধারণ করা হয়, ফসলের ফলন, ফসল উৎপাদনে ব্যয় ও আয়ের ধারণা করা হয়। কোনো কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে সেই স্থানে নির্ধারিত সময়ের মধ্যে
বিকল্প ফসলের চাষ পরিকল্পনা করা হয়। শস্য পঞ্জিকার প্রকারভেদ। কৃষি খামারের ব্যবহৃত শস্য পঞ্জিকা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ছক বা সারণীমূলক পঞ্জিকা। যে শস্য পঞ্জিকাতে ছক আকারে ফসলের পরিচয়, উৎপাদন কৌশল, ফলন ও কর্তন তথ্য উপস্থাপন করা হয় তাকে বলা হয় ছক পঞ্জিকা। ছক পঞ্জিকা দুই প্রকার, বর্ণনামূলক পঞ্জিকা, আরেকটি হলো বর্ণনামূলক, একটা হচ্ছে মাসিক কাজ ভিত্তিক পত্রিকা। তো আমরা প্রথমে বর্ণনামূলক পঞ্জিকা সম্পর্কে একটু জানি। যে পঞ্জিকায় বর্ণনা থাকে, বিভিন্ন ফসলের জীবনকাল বিভিন্ন হওয়ায় এই ধরনের শস্য পঞ্জিকায় ভিন্নতর পরিচর্যা সম্পর্কে জানা যায়। এতে ফসলের চাষাবাদ কৌশল বিস্তারিত লিপিবদ্ধ করা হয়। বর্ণনামূলক শস্য পঞ্জিকা এর নমুনা এই ছকে দেওয়া হলো। প্রথমে ক্রমিক নম্বর থাকে, তারপর ফসলের নাম থাকে, জাতের নাম, মাটির প্রকৃতি ইত্যাদি তথ্য বর্ণনামূলক পঞ্জিকায় থাকে। আচ্ছা, এই যে ছবিটা দেখছো, এই ছবিটা হলো, এটাও এক ধরনের পঞ্জিকা, তবে এটি কিন্তু বর্ণনামূলক না। এটা কিন্তু ছবি দেখে আমাদেরকে বুঝতে হবে। শুধু এখানে শুধু সময়টা বলা আছে। দেখো, মরিচ জানুয়ারি মাসের মাঝামাঝি, প্রায় মাঝামাঝি সময়ের দিকে আমরা মরিচের বীজ রোপণ করতে পারবো এবং এটি সারা বছর করা যায়, ডিসেম্বর মাস পর্যন্ত করা যায়। তাহলে এটি, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটি হলো মরিচের একটি ছবি, মরিচের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ডাটার ক্ষেত্রে ডাটা কিন্তু সবসময় হয় না, মার্চের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। এরকম প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে ছবি দেওয়া আছে, এই ছবি দেখে আমরা বুঝতে পারবো। আর মাস ভিত্তিক, এটা হলো মাস ভিত্তিক, এখানে কিন্তু বর্ণনা নেই, এটা মাস ভিত্তিক, শুধুমাত্র মাস, কোন মাসে কোন ফসল লাগাবো এবং কোন ফসল কাটবো এটি বলা আছে। এরপরে আরেকটি আছে রেখাচিত্র ভিত্তিক পঞ্জিকা। বিভিন্ন ফসলের জাতভেদে বপন অথবা রোপণকাল, বৃদ্ধির সময়, পরিপক্ক হওয়ার সময় এবং শস্য কর্তনকাল রেখাচিত্রের দ্বারা প্রকাশ করা হয়। ভূমির সমান্তরাল আনুভূমিক শস্য পঞ্জিকা। আমরা একটু আগে যে পঞ্জিকা দেখলাম সেটা হলো ভূমি সমান্তরাল আনুভূমিক শস্য পঞ্জিকা। আরেকটা আছে ভূমি লম্ব প্রকৃতির শস্য পঞ্জিকা। এটি ছিল, এই যে এই ছবিটা দেখছো, এটা হলো আনুভূমিক, কিন্তু লম্বালম্বিও শস্য পঞ্জিকা রয়েছে, এক্স এবং ওয়াই অক্ষকে কেন্দ্র করে এটি হয়। আরেকটি আছে চক্রাকার শস্য পঞ্জিকা। এটি হলো একটি চক্রাকার শস্য পঞ্জিকা, এটি বৃত্তাকার একটি শস্য পঞ্জিকা। আরেকটি আছে ছবি সম্বলিত শস্য পঞ্জিকা। আমাদের দেশে অধিকাংশ কৃষক অশিক্ষিত হওয়ায় ছবি সম্বলিত পঞ্জিকার মাধ্যমে ফসলের পরিচয় ও উৎপাদন কলা কৌশল উপস্থাপন করা হয়। তবে এ ধরনের পঞ্জিকা ব্যয়বহুল এবং উপস্থাপনের জন্য অধিক জায়গা লাগে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এ ধরনের বিশেষ পঞ্জিকা তৈরি করে থাকে। তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই। আগামী ক্লাসে অন্য একটি পাঠ নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।